আমি খুব সংক্ষেপে যে আমাদের রাজ্য কমিটিতে যে আলোচনাগুলো হয়েছে ইতিমধ্যে আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন, আমি এটা ব্রিফ করছি। তো রাজ্য কমিটির সভা একদম শুরুতেই আমরা পহেলগাঁওয়ে যে নিরীহ আমাদের নাগরিক 26 জন খুন হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শোক জ্ঞাপন করেছি এবং তার সাথে পেহেলগাঁও ঘটনার পরে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হামলায় আমাদের সেনাবাহিনীর বাহাদুর জওয়ান পশ্চিমবাংলার জন্টু শেখ সহ আরও কয়েকজন নিরীহ নাগরিকও তাদের জীবনদীপ নিভে গেছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি। এবং এই যে পাকিস্তানের উপরে আমাদের এই যে টেরোরিস্টদের যাতে তারা হস্তান্তর করে এই চাপ সৃষ্টি করার জন্য যে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছে, এতেও আমাদের সেনাবাহিনীর কয়েকজন সদস্য এবং নাগরিকও প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি। তো এখানে আপনারা শুনেছেন আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন আজকে আমাদের পার্টি কংগ্রেসের পর প্রথম সভা। মূলত পার্টি কংগ্রেসে আমাদের দেশের যে চলমান রাজনৈতিক পরিস্থিতি তার সাথে উদ্ভূত অর্থনৈতিক সামাজিক বিভিন্ন ক্ষেত্রেতে গত 11 বছর ধরে যে ধরনের একটা অচলায়তন তৈরি হয়েছে, এ থেকে কিভাবে আমরা বের হয়ে আসব এবং আরএসএস বিজেপি তারা এই দেশে যেরকমভাবে একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করছে বা বহু ক্ষেত্রেতে ইতিমধ্যেই করেছে, যা আমাদের ভারতীয় গণতন্ত্রের ভারতের স্বাধীনতার সংগ্রামের যে আকাঙ্ক্ষা এবং ভারতীয় সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী। তো এটা মোকাবেলা করার জন্য এককভাবে সিপিআইএমের পক্ষে আমাদের শক্তি এটা সম্ভব না। কাজেই সারা দেশব্যাপী ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তিকে কিভাবে ঐক্যবদ্ধ করে আমরা শুধু নির্বাচন না, নির্বাচনের বাইরেও বিজেপির সরকার এবং বিজেপি রাজনৈতিক যে সমস্ত আক্রমণ প্রতিহত করতে পারি সেগুলো এখানে আলোচনা হয়েছে। ত্রিপুরাজ্যের প্রেক্ষিতে আপনারা শুনেছেন যে আমাদের পার্টি ভারতবর্ষে যে দুটি রাজ্যে আমরা ক্ষমতায় না থাকলেও পশ্চিমবাংলা এবং ত্রিপুরাজ্যে আমাদের পার্টির যে ভূমিকা এটা খুবই গুরুত্বের সাথে দেখে। কারণ এই দুটি রাজ্যের মধ্যেই আমাদের যে গণতান্ত্রিক শক্তি অতীতে সারা দেশে বামপন্থী এবং গণতান্ত্রিক আন্দোলনকে পথ দেখিয়েছে। কাজে সেই জায়গায় কিভাবে আমরা আমাদের সেই পুরনো যে স্থিতি আমরা ফিরে আসতে পারবো, এই দিশা পার্টি কংগ্রেসের আলোচনা এখানে হয়েছে। তার সাথে আমরা আলোচনা করেছি চলতি পরিস্থিতি ত্রিপুরাজ্যে। বিগত এই 1.5-2 মাস শুধু 22 তারিখে পহেলগাঁও এই ঘটনার পর না, তারপরে যে এই দুই দেশের মধ্যে যে ফেজ অফ অর্থাৎ একটা সংঘর্ষ হচ্ছে তার পরবর্তী পরিস্থিতি না, তার আগে থেকেই আমাদের রাজ্যে আমরা দেখেছি এখানে শাসক দল তাদের জনবিরোধী কার্যকলাপ, তাদের মিথ্যা প্রতিশ্রুতির কারণে ত্রিপুরাজ্যে জনগণের কাছ থেকে যেভাবে তারা জনবিচ্ছিন্ন হচ্ছেন, এটাকে আড়াল করার জন্য তারা তাদের সেই সন্ত্রাসের যে ট্যাকটিক্স কৌশল এটা তারা গ্রহণ করছে। যা আপনারা দেখেছেন যে কৈলার শহরে বৈদ্যনাথ মজুমদারের যে স্ট্যাচু ছিল তার উপর রাতের অন্ধকারে এসে রামের মূর্তি বসিয়ে উত্তেজনা তৈরি করা। তারপর আমরা যখন এই যে গত
মার্চ এপ্রিল মাসে কাজ নেই, হাহাকার। দুটি সন্তান বিক্রির খবর ইতিমধ্যে পাবলিক হয়েছে। সরকারের তরফ থেকে কোনো জবাব দিতে পারছে না, মুখ লুকাতে পারছে না। যারা প্রতিদিন মেলা খেলা এবং লক্ষ লক্ষ টাকার ফ্ল্যাক্স হোর্ডিং লাগিয়ে তাদের সুশাসনের প্রচার করছে, তো সেই জায়গায় এই যে জনক্ষোভ স্বতঃস্ফূর্তভাবে মানুষ শুধু রাজনৈতিক দলের পতাকা নিয়ে নয়, যে স্বতঃস্ফূর্তভাবেও বিভিন্ন জায়গাতে রাস্তা রোখো, ধর্না, ব্লকে তালা দেওয়া ইত্যাদি শুরু হয়েছে, তখন বিজেপি এ থেকে কিভাবে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়, তারা তাদের সেই হিংসা রাস্তা নিয়েছে। এই বিগত 2 সপ্তাহের মধ্যেই এখানে রাজনগরে আমাদের প্রাক্তন বিধায়ক জেলা সম্পাদক রতন দাসের নেতৃত্বে যখন একটা শান্তিপূর্ণভাবে এলাকার সমস্যা নিয়ে সভা হচ্ছিল, তার উপর আক্রমণ দিন দুপুরে। তারপর 25 তারিখে যখন আমরা সারা ত্রিপুরাজ্যে এলাকায় মজুরি কাজ দেওয়ার জন্য, পানীয় জলে বন্দোবস্ত করার জন্য আমরা ধর্ণা সংগঠিত করছি, দিন দুপুরেই, কোনো রাতের অন্ধকারে না, ধর্মনগর পার্টি অফিসের উপর আক্রমণ, ডুকলি পার্টি অফিসের আক্রমণ। তার কদিন বাদে গত 29 তারিখে রাতের অন্ধকারে গিয়ে এই জিরানিয়া চম্পকনগর থেকে গাড়ি বোঝাই হয়ে গিয়ে পেট্রোল, টায়ার ইত্যাদি নিয়ে গিয়ে আমাদের মান্দাই পার্টি অফিস ধ্বংস করা। শুধু এটা না, আরও বিক্ষিপ্তভাবে মোহনপুরে, উদয়পুরে এই আক্রমণটা শুরু হয়েছে। আমরা এগুলো আলোচনা করেছি এবং এগুলো কেন, একটাই, সরকার জনগণের সামনে দাঁড়াতে পারছে না, বেকারদের সামনে, কৃষকদের সামনে, জমিয়াদের সামনে, ছাত্রছাত্রীদের সামনে। কাজেই সন্ত্রাস তাদের একমাত্র পথ, সেদিকে যে আবার সে বাতাবরণ তৈরি করো। আর এখন পেহেলগামের ঘটনার পর যখন সারা দেশ সন্ত্রাসবাদীদের মোকাবেলা করার জন্য এবং পাকিস্তানকে চাপ দিয়ে তারা যাতে বাধ্য হয় তাদের এই নাশকতা এবং আমাদের দেশের সংগতি নষ্ট করার যে এই ষড়যন্ত্র বন্ধ করতে, আমরা বলছি যে জায়গাতে দল মত ভিন্ন হলেও, মতাদর্শ ফারাক হলেও দ্ব্যর্থহীনভাবে আমরা সরকারের পাশে দাঁড়াবো এবং সেই জায়গায় আমাদের দেশের জনগণের মধ্যে যাতে কোনো ধরনের অনৈক্য না হয়, ভুল বোঝাবুঝি তৈরি না হয়। আমরা দেখছি ত্রিপুরার যে এখানকার যে বিজেপির নেতৃত্বে সরকার, তার ভিন্ন পথে ঘুরছেন। তাদের যে শাখা সংগঠন সরাসরি বিজেপির নামে না হলেও, আরএসএস এর নামে না হলেও, নানা শাখা প্রশাখার নামে তারা সংখ্যালঘুদের উপরে ধর্মীয় লাইনে কিভাবে এটা আতঙ্ক তৈরি করা যায়। গতকালও দেখেছেন, সম্ভবত আগরতলা শহরে এটা কখনোই হয়নি এরকম, যে ফ্লাইওভার বন্ধ করে দিয়ে, সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে, যেখানে কদিন বাদেই ট্রাফিক অভিযান করে টমটম এই তারপরে অটোদের রাস্তা নামতে দেওয়া হচ্ছে না, সেখানে রাস্তা বন্ধ করে দিয়ে স্লোগান হচ্ছে, দলের নাম বা সংগঠনের নাম কোনো ধর্মীয় আদলে, কিন্তু ভাষা যেন যে পাকিস্তানের যে এই নাশকতামূলক কাজ, এটা বোধহয় আমাদের দেশেরই একটা অংশের লোক, তারাই সব করিয়েছে। এটা আমাদের লড়াই তো পাকিস্তানের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আমাদের লড়াই তো আমাদের দেশের জনগণের বিরুদ্ধে না। আর বর্তমান শাসক দল এবং তার প্রশাসন যন্ত্র এদেরকে ইন্টেলিজেন্স দিচ্ছে, অথচ আগামী 20 তারিখে আমাদের দেশের ট্রেড ইউনিয়ন এই যে লেবার কোড, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া ইত্যাদির বিরুদ্ধে একটা স্ট্রাইক ডেকেছে। যদিও এই স্ট্রাইক সম্পর্কে তা আলোচনা করছে, বর্তমান পরিস্থিতিতে এটা কি হবে, তারা
কদিন বাদে সিদ্ধান্ত নেবেন, এটা তাদের ব্যাপার। এই স্ট্রাইকের সমর্থনে আমাদের রাজ্যের ভুক্তভোগী শ্রমিকরা, রিক্সা শ্রমিক, মোটর শ্রমিক, খ্যাত মজুর শ্রমিক, তারা বিভিন্ন জায়গাতে ধর্মঘটের, যেহেতু এখনো এই সিদ্ধান্ত বহাল আছে, প্রচার করবেন। সেই বেলায় পুলিশ বলছে যে না, আগামী 1 মাসেও এরকম কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। কিন্তু যারা এরকম বিভাজন তৈরি করছে, হিংসার পরিবেশ তৈরি করছে, বিষাক্ত সমস্ত কথাবার্তা বলছে, এদেরকে কি করে এইভাবে সুযোগ দেওয়া হয়? তাহলে ঘটনাটা কি? যে আমাদের রাজ্যের সরকার এই যে পেহেলগামের ঘটনাতে সমস্ত বিরোধী দল, এই দেশের সমস্ত নাগরিকরা যখন বলছে ঐক্যবদ্ধভাবে আমরা আছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সেই সুযোগ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করা, কিন্তু তারা এটা না করে আমাদের দেশের জনগণের মধ্যে যাতে এই সময়েতে যেখানে ঐক্যবদ্ধ থাকা দরকার, তখন কিভাবে গোলযোগ তৈরি করা যায় এগুলি করছে। আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি এগুলোর বিরুদ্ধে আমরা জনমত গড়ে তুলব। ঐক্য সংহতি যাতে বজায় থাকে সমস্ত অংশের মধ্যে আমরা আবেদন জানাবো। এবং পাশাপাশি এই যে এই সরকারের গত 7.5 বছর অপশাসনে যে কাজ খাদ্যের অভাব, 2টা শিশু বিক্রির খবর এসছে, পাহাড়ে আরো খারাপ অবস্থা, এগুলা যাতে তারা বন্ধ করে বা এই লুটপাট বন্ধ করে দিয়ে সেদিকে সরকার নজর দেয়, সে লড়াই আমরা চালিয়ে যাব। তার সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে পার্টিকে বর্তমান সময়েতে আরো শক্তিশালী করতে গেলে, মানে আমাদের যে সংগঠনে পার্টিতে নতুন মুখ আনা দরকার, নতুন নেতৃত্ব আনা দরকার, সেই ক্ষেত্রেতেও আমরা সাংগঠনিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। সেটা হলো যে আমাদের 2জন অপেক্ষাকৃত মানে কম বয়সী পার্টি রাজ্য কমিটির সদস্য বা একজন কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন, কমরেড কৃষ্ণা রক্ষিত এবং কমরেড রতন দাস, পশ্চিম জেলা কমিটির সম্পাদক যিনি, তাকে রাজ্য সম্পাদক মণ্ডলী অর্থাৎ আমাদের রাজ্যের ক্ষেত্রে নীতি নির্ধারক কমিটিতে আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আজকে নিয়েছি সর্বসম্মতভাবে। তার সাথে আরো 2জন সদস্য আইনজীবী ফ্রন্টে কাজ করেন, কমরেড হরিবল দেবনাথ আর আমাদের লংথরাইবেলি মহকুমার সম্পাদক হিমাংশু দেব, তাদেরকেও রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য সর্বসর্ব সিদ্ধান্ত হয়েছে। তার সাথে আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করছি যে এই সময়েতে এই যে আক্রমণের ঘটনাগুলি বললাম, যে ঘটনা আজকেও হয়েছে, এই যে বন্ধের জন্য আমাদের শ্রমিক সংগঠনের বিভিন্ন শাখা প্রশাখা তারা কিছু লিফলেট বিলি করছেন, পোস্টার সারছেন, এটা তো গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই ক্ষেত্রেতেও এই সরকার কত যে শ্রমিকদের ভয় পায়, ন্যায্য আন্দোলন অধিকারের কথা বললে এদের যে ঘুম উবে যায়, সেটা জিরানিয়া মহকুমা। সেখানে আজ থেকে 2 দিন আগে এরকম লিফলেট বিলি করতেছিল একটা দোকানের সামনে দাঁড়িয়ে। কেন সেই দোকানের সামনে দাঁড়িয়ে লিফলেট বিলি করা হলো? দোকান বন্ধ করে দিয়েছে। যারা লিফলেট বিলি করেছে তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। এবং আজকে জিরানিয়া বাজার ছিল, সেখানে প্রায় 12 জন ব্যবসায়ী, 6 জন ব্যবসায়ী, কেউ কাপড় দোকানদারি করে, কেউ করে, আরে কেউ যদি তার প্রচারপত্র বিলি করে সে প্রচারপত্র সে গ্রহণ করবে। আর এটা তো কোনো অবৈধ ওই পাকিস্তান থেকে মদতপুষ্ট লস্কর-ই তৈবা বা জৈশে মোহাম্মদের প্রচারপত্র না। যে ভারতবর্ষের সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে প্রতিবাদ করার, ধর্মঘট করার, সেই কাগজ যদি কেউ বিলি করে, বিলি করাটা অন্যায় না?
আর কারো হাতে যদি সেটা বিলি হয়, তিনি যদি এটা রাখেন এবং পড়েন এবং পড়ান, এটা অন্যায় নয়। কিন্তু সেখানে জিরানিয়াতে একজন তরুণ মন্ত্রীর বিধানসভা কেন্দ্র প্রায় গত 7.5 বছর বিরামহীনভাবে এইভাবে গণতন্ত্রের উপরে সেখানে এই আক্রমণটা চলছে। লোকাল সেক্রেটারির বাড়িতে আক্রমণ হয়েছে গতকাল রাতে, না পরশু রাত্রে। এটা কি গণতন্ত্র? এই বিষয়গুলো আমরা আজকে বলেছি এবং এগুলোর বিরুদ্ধে সরকারকে আমরা বলছি, তার পুলিশ প্রশাসনকে আমরা বলছি, তাদের সাংবিধানিক অধিকার পালন করুন এবং জনগণের অধিকার এটা সুরক্ষিত করুন। এভাবে গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে দিয়ে তাদের এই যে লুটপাটের রাজত্ব, এটা চলতে পারে না। এই বিষয়গুলোর উপরেও আগামী দিন কিভাবে আমরা আন্দোলন করব স্থানীয় ভিত্তিতে, আমরা বিগত দিনে ব্লকগুলোতে ধর্ণা, যুবদের কাজ, শূন্যপদ পূরণ এবং নেশার বিরুদ্ধে বিগত দিনগুলোতে দারুণ প্রোগ্রাম তারা করেছে। এগুলো কিভাবে আগামী দিন আরও আমরা কন্টিনিউ করব, এই সমস্ত বিষয়ে সর্বভারতীয় সিদ্ধান্ত সহ আমাদের এই রাজ্য কমিটির সভাতে আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। ঠিক আছে, যেহেতু আপনি পাহাড়ের কথা বলেছেন, মহারাজা প্রদত্ত শুধু প্রমাণ সবসময় বলছেন একটা পাহাড় আগের তুলনায় অনেক ভালো আছে এবং 90% লোক ওনার পাশে আছে। আচ্ছা, সবসময় এরকম ধরনের বক্তব্য দেখা যায়। তিনি তো সব, আজকে এই বক্তব্য পরিবর্তে আপনি কি বলবেন? তিনি তো প্রথম বলেছেন যে সেই 21 সালের এপ্রিল মাসেই এডিসির ভোট যেদিন গণনা হয়, সেই গণনাতে ত্রিপুরামথা জিতলে পরে তার পর দিনেই 11 তারিখেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড আনবেন। কিন্তু তারপর আর গ্রেটার ত্রিপুরাল্যান্ড শব্দটা উচ্চারণ করেন না। তার কদিন বাদে বলেন যে নো কম্প্রোমাইজ, বিজেপির সাথে কোনো কম্প্রোমাইজই নাই, কিন্তু বিজেপির পেটে ঢুকে গেলেন। এরপরে বললেন যে না, আমরা লাস্ট ফাইট গত বিধানসভাতে, এই বিধানসভা নির্বাচন দাঁড়াচ্ছি, এই বিধানসভা নির্বাচনে আমাদের সরকার তৈরি করা আমাদের লক্ষ্য না, এটা আমাদের লাস্ট ফাইট গ্রেটার ত্রিপুরাল্যান্ড করা। কিন্তু দেখা গেল কি, বিজেপিকে সরকারে আনার জন্যই তার লাস্ট ফাইট। এরপরে কদিন বাদে বললেন দিল্লি জানা হোগা। এখানে একটা নাটক করলেন তিনি, উপবাস করে, অনশনে থেকে বললেন একটা চুক্তি হয়ে গেছে, 6 মাসের মধ্যে চুক্তি রূপায়িত হয়ে ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের সমস্ত অধিকার তিনি আনবেন। আজকে 6 মাস না, প্রায় 18 মাস অতিক্রান্ত হতে যাচ্ছে, এখন সেটা উচ্চারণ করেন না। এখন বলেন যে না, চিটাগাং বন্দর দখল করতে হবে, পার্বত্য চট্টগ্রামকে আনতে হবে, চাকলা রোশনাবাদকে ত্রিপুরাজ্যে অন্তর্ভুক্ত হবে, এবং নতুন শব্দ ওদিকে কাশ্মীর বর্ডারে বা ওই পারে এরা বলছেন পাক অকুপাইড কাশ্মীর, আর তিনি এখানে বলছেন বাংলাদেশ অকুপাইড ত্রিপুরা। তো এই সম্পর্কে কি বলা? উনি তো রাজনীতি করছেন না, যে রাজনীতির নামে আমাদের রাজ্যের সরলপ্রাণ সরলমতি ট্রাইবেল অংশের জনগণকে বিভ্রান্ত করে, তাদেরকে এক একটা স্লোগান দিয়ে নাচিয়ে একটার পর একটা নতুন নতুন স্লোগান তুলে শাসক দলের সাথে তিনি এক ধরনের তার মিত্রতা, এই যে অনাহারের মৃত্যু, দুটোই তো এডিসি এলাকাতে, ওনার একজন মন্ত্রী বৃষগত দেববর্মা বিধানসভা কেন্দ্র গেছেন একজনও। এডিসিতে ভিলেজ কমিটি নির্বাচন হয় না, একটা কথা বলেন, এডিসিতে হাজার হাজার চাকরি পদ শূন্য পড়ে আছে, 3 শতাধিক স্কুলে শিক্ষক নেই। এই যে মাধ্যমিক রেজাল্ট হলো, ট্রাইবেল স্কুল এলাকাগুলোতে
এটা শিক্ষার চরম দুর্দশা। তো কি বলা, ওনার রাজনীতি তো এখন ত্রিপুরার মানুষ বুঝে ফেলেছে। ওনার রাজনীতি হলো কিভাবে বকলমে বিজেপিকে ক্ষমতায় রাখা যায়। তো এটার বলার কোনো অর্থ নেই, রাজ্যের মানুষই তার জবাব দেবেন। যেহেতু আজকে পার্টি সম্মেলন গেল, আপনাদের বিভিন্ন বিষয় উত্থাপনও হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয়েছে, তাহলে যেহেতু আপনি বললেন যে ধর্মনিরপেক্ষ যে রাজনৈতিক দলগুলো একসাথে কাজ করার জন্য, তাহলে কি মানে কংগ্রেস দলকেও আপনারা একসাথে নেবেন, এই বিষয়ে কোনো কথা হলো? হ্যাঁ, এই যে আজকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা বলছি, সেখানে শুধু ধর্মনিরপেক্ষ বা গণতান্ত্রিক শক্তি না, এই জায়গায় তো আমরা সরকারকেও বলছি আমরা একসাথে লড়াই করব। কিন্তু কোন জায়গায় বলছি ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা বলছি? ভারতীয় জনতা পার্টি আরএসএস এর সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং এই দেশকে যে একচেটিয়া পুঁজিপতিদের কাছে আদানি আম্বানি তুলে দেওয়ার, এ থেকে আমাদের দেশকে রক্ষা করার প্রশ্ন আমরা বলছি। সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করা, কংগ্রেস এই বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ হয়ে আমাদের এই 23 নির্বাচনে যেমন বিজেপি জিততে পেরেছে, বা 24 লোকসভা নির্বাচনেও মাত্র 36% ভোট পেয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে গেছেন, এই সুযোগটা আগামী দিন না পায়, সেই বন্দোবস্ত করার জন্য আমরা এখনো বলছি, এটাই আমাদের পার্টি কংগ্রেসের লাইন। আমরা সর্বত্র এই কথাগুলো জনগণের সামনে তুলে ধরছি আমরা, যে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এই ভোট ভাগাভাগি বন্ধ করে এদের লুটের সুযোগটা বন্ধ করে দেওয়ার জন্য। যেহেতু বিহারেও তো নির্বাচন, তো ওইখানে কি ওই দলগুলোর সাথে ইন্ডিয়া জোট কি? হ্যাঁ, বলেছো তো, আমাদের জেনারেল সেক্রেটারি তো কদিন আগে গিয়েও এসেছেন, হ্যাঁ, সেখানে কথা বলে কিভাবে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে সেখানকে নীতিশ কুমার এবং এই বিজেপির জোটকে হারানো যায়, কথা বলে এসছেন। এবং সেই জায়গাতে আমরা সর্বতোভাবে সেই মহাগঠবন্ধনের সাথে আমরা আছি, আমরা থাকবো।